Magnetic field in material media. The presence of a material medium affects and produces magnetic field since all matter may be regarded as collection of atomic and molecular dipoles. কোনো একটা মেটেরিয়াল যদি নাও তাহলে তার মধ্যে অনেক অ্যাটমিক এবং মলিকুলার ডাইপোল থাকবে বলে ধরে নেওয়া যেতে পারে। এবং তার কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। সেই ইলেকট্রনগুলো যখন অনেক স্পিডে বা অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে অ্যাটমিক অরবিটে তারা রিভলভ করে, মুভ করে, সেখানে একটা কারেন্ট প্রডিউস হয়। ইলেকট্রনিক কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস হয়। এই অ্যাটমিক মুভমেন্ট, এই ইলেকট্রনিক মুভমেন্টের জন্য যে অ্যাটমিক কারেন্ট পাওয়া যায় এগুলোই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জেনারেট করে, অর্থাৎ অ্যাটমিক ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাবে। সেই অ্যাটমিক ডাইপোল মোমেন্টটা আমাদের বার করতে হবে, আর তার মিনিমাম ভ্যালুটা আমরা পার করব। সেখান থেকে একটা ইউনিট তৈরি করা হবে, যে ইউনিটটাকে অ্যাটমিক অর মলিকুলার ডাইপোল মোমেন্টের ইউনিট হিসাবে কনসিডার করা হবে এবং তাকে বলা হবে বোর ম্যাগনেটন। এই বোর ম্যাগনেটন এর যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করব। এরপরে মেটেরিয়াল মিডিয়ামের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন ডেনসিটি ভেক্টর বা সিম্পলি ম্যাগনেটাইজেশন, এই ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল এম, এটাকে ডিফাইন করব। ম্যাগনেটাইজেশনের সঙ্গে বাউন্ড কারেন্টের কি রিলেশন? বাউন্ড কারেন্ট বলতে সেই অ্যাটমিক অর্ডারের কারেন্ট, এই কারেন্টের কি রিলেশন হবে সেটার একটা করসপন্ডিং থিওরি পড়তে হবে। এবং এরপরে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তার রিলেশন, আর ইলেকট্রিসিটির সঙ্গে অ্যানালজি টেনে ম্যাগনেটিক পোল ডেন্সিটি আমরা ইন টার্মস অফ ম্যাগনেটাইজেশন ফর্মুলাগুলো এখানে লিখে নেব, যার ফলে ওই ম্যাগনেটিক পোল স্ট্রেংথ বা ম্যাগনেটিক পোল ডেন্সিটি, সেটা সারফেস ডেন্সিটি হতে পারে, ভলিউম ডেন্সিটি হতে পারে, এগুলো বার করা যাবে। তবে এর ডিটেলস ডেরিভেশন আমরা করব না পোল ডেন্সিটির, কেননা এই একই থিওরি ইলেকট্রিসিটিতে করা হয়েছিল। জাস্ট অ্যানালজি টানলেই আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারবো। প্রথমে অ্যাটমিক ডাইপোল মোমেন্ট এবং তার থেকে বোর ম্যাগনেটন, আমরা বোর ম্যাগনেটনের ফর্মুলাটা কি হতে পারে সেটা দেখে নিই। ধরো অ্যাটমিক নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটা তোমরা সকলেই জানো যে নিউক্লিয়াসের চার্জ পজিটিভ হয়। আর সিম্পল একটা বোর অরবিট যদি ধরে নিই, ইলেকট্রন সেই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে বলে ধরে নিচ্ছি। যদি এই ইলেকট্রনের অরবিটের রেডিয়াস আর হয়, তাহলে এই ইলেকট্রনের যে রাউন্ড পাথটা আছে সেটার লেন্থটা হবে 2πr এবং এরিয়াটা কভার করবে যেটা πr²। ইলেকট্রনিক চার্জ আমরা ই বা -e ধরে নিতে পারি। এবং এই ইলেকট্রনটা যখন
হাই ফ্রিকোয়েন্সিতে এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে, তখন এই ইলেকট্রনিক সার্কিটে একটা কারেন্ট জেনারেট করবে। সেই কারেন্টের পরিমাণটা হবে আই ইকুয়াল টু, কি করে বার করা হয়, যদি কিউ অ্যামাউন্টের চার্জ এফ ফ্রিকোয়েন্সিতে ঘুরতে থাকে, তাহলে কারেন্ট পাওয়া যায় কিউ মাল্টিপ্লাইড বাই এফ। অর্থাৎ 1 সেকেন্ডে এই সার্কিট দিয়ে কতটুকু কারেন্ট পাস করে গেল সেটা হিসাব করতে হবে। এবং এই ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে এই ইলেকট্রনটা কতবার এই নিউক্লিয়াসের চারিদিকে পাক খাচ্ছে সেটার হিসাব। অর্থাৎ এফটাকে হার্জে এক্সপ্রেস করা হয়েছে। এখানে চার্জ অফ ইলেকট্রনটাকে তুমি যেহেতু ইলেকট্রনটা নেগেটিভলি চার্জড, সুতরাং মাইনাস ই লিখতে পারো, আর ফ্রিকোয়েন্সিটা আমি ওই এফ বলে লিখে রেখে দিচ্ছি। তাহলে ইলেকট্রনিক অরবিটের কারেন্ট ইকুয়াল টু মাইনাস ই এফ। এই সারফেস এরিয়া কতটুকু হবে? সারফেস এরিয়া এর আগেই বলেছি যে সারফেস এরিয়ার উপর দিয়ে যায় ইলেকট্রনটা, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং অ্যাটমিক ডাইপোল মোমেন্ট এই ইলেকট্রনিক অরবিটের জন্য হবে এম। আমরা স্মল এম বলছি অ্যাটমিক ডাইপোল মোমেন্টটাকে। এবং অ্যাটমিক ডাইপোল মোমেন্ট আমরা এর আগে দেখেছি স্মল লুপের ক্ষেত্রে কারেন্ট আই মাল্টিপ্লাইড বাই ই হয়। যদি ডিরেকশনের কথা দেখো, মানে প্রয়োজন হয়, তাহলে এম আর এ এরা প্যারালাল হয়, এরিয়াটা এম এর ডাইরেকশনের সঙ্গে একই রকম হয়। তাহলে অ্যাটমিক ডাইপোল মোমেন্ট বার করতে গেলে জাস্ট আই আর এ এই দুটোকে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা অ্যাটম, মানে একটা অ্যাটমের মধ্যে যদি একটা ইলেকট্রনই থাকে, এরকম যদি সিম্পল আমরা বোরের থিওরিতে যেরকম থাকে হাইড্রোজেনিক অরবিটে, সেরকম যদি ধরে নিই, তাহলে ওই প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম তার ইলেকট্রনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট পজেস করবে। অর্থাৎ সেটাকে একটা টাইনি ম্যাগনেট তুমি ধরে নিতে পারো। প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম যেন একটা ছোট্ট ম্যাগনেট, এবং তার ম্যাগনেটিক মোমেন্ট হবে আই মাল্টিপ্লাইড বাই এ। আই আর এর ফর্মুলাগুলো বসিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেটিক মোমেন্টটা অ্যাকচুয়ালি কত। কিন্তু এই যে ইলেকট্রনটা, সেটা যদি আর রেডিয়াস নিয়ে অরবিটে ঘুরে বেড়ায়, তাহলে তার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে, যদি মাস অফ ইলেকট্রনটা এম দিয়ে লিখি, তাহলে আমাকে এই ম্যাগনেটিক মোমেন্টটাকে এখানে মিউ দিয়ে লিখতে হবে। এটা একটা সমস্যা, সেই জন্য দুটো এম যেন এক না হয়ে যায়, আমি চেঞ্জ করে দিলাম এখানটায়, ম্যাগনেটিক মোমেন্টটাকে আমি মিউ বলে দিচ্ছি। তাহলে মাস অফ ইলেকট্রন এখন এম, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনকে আমরা ক্যাপিটাল এল দিয়ে বোঝাচ্ছি, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এম ওমেগা জিরো আর স্কোয়ার। আরটা তো তোমরা জানো, বোর অরবিটের রেডিয়াস বা হাইড্রোজেনিক যে অরবিট আছে ফার্স্ট অরবিট তার রেডিয়াস। আর ওমেগা জিরো যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন হুইচ ইজ কানেক্টেড টু দ্য ফ্রিকোয়েন্সি এফ। এফ এর সঙ্গে ওমেগা জিরোর কি সম্পর্ক? এফ এর সঙ্গে ওমেগা জিরোর সহজ রিলেশন রয়েছে। ওমেগা জিরো ইকুয়াল টু 2πf, আমরা এটা শিখেছি যে লিনিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির রিলেশন হচ্ছে ওমেগা জিরো ইকুয়াল টু 2πf, যেখানে এফটা হার্জে এক্সপ্রেস করা হয় আর ওমেগা জিরোটাকে রেডিয়ান পার সেকেন্ডে এক্সপ্রেস করা যেতে পারে। এবার আমরা এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটাকে এই ম্যাগনেটিক মোমেন্টের মধ্যে ব্যবহার করব। এবং আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখানটায়, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা কিন্তু কোয়ান্টাইজড। যদি এই অ্যাটমটার উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয়, কোয়ান্টাম মেকানিক্স বলে দিয়েছে যে তার কম্পোনেন্টগুলো, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্টসগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকবে, সেগুলো যা খুশি তাই ভ্যালু হতে পারে না।
এবং সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার স্মল এল এর উপরে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার আমরা জানি 0, 1, 2 এবং এই ধরনের ইন্টিজারগুলো হয় ইনক্লুডেড 0, এবং সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n তার থেকে 1 পর্যন্ত কম হয়। অর্থাৎ যদি n এর ভ্যালু 4 হয়, if n equal to 4, then l small l will be equal to 0, 1, 2, 3, 3 পর্যন্ত হবে যদি n equal to 4 হয়। 5 হলে 4 পর্যন্ত হবে, 0 to 4। এরকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারকে কোয়ান্টাইজ করা হয়েছে, এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার যেটা স্মল এল দিয়ে লেখা হচ্ছে সেটার সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড Lz equal to small l multiplied by h cut। আর যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু চাও, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট নয়, Lz হচ্ছে জেড এর দিকে কম্পোনেন্ট, আর এল যে ভ্যালুটা মানে ম্যাগনিটিউড অফ এল বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু, তাহলে সেটা রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 মাল্টিপ্লাইড বাই এইচ কাট হয়। আমি এই ডিটেলসে এগুলো এখন বোঝাচ্ছি না, তার কারণ হচ্ছে এগুলো কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপার, আমাদের সাবজেক্টে এত কিছু এখন প্রয়োজন নেই। তোমরা অন্তত এটা বুঝলেই হবে যে ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাটমের ওপরে পড়ে, তাহলে ইলেকট্রনিক অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু এবং তার কম্পোনেন্ট যা খুশি তাই হতে পারে না, সেটা ডিপেন্ড করে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের উপরে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা সেটা কিন্তু কোয়ান্টাইজড, এবং নিচে লিখে দেওয়া হয়েছে 0, 1, 2, 3 এরকমভাবে চলতে চলতে n-1 পর্যন্ত হবে। কোনো ক্ষেত্রে যদি n equal to 1 হয়, তাহলে l এর ভ্যালু 0ই হবে সেক্ষেত্রে, আর তার জন্য স্মল l equal to শুধুমাত্র 0 হবে। এটা হতেই পারে যে n equal to 1 ফার্স্ট অরবিটের ধরা হলো, তাহলে স্মল এলটা 0 হলো, এরকম হতেই পারে। যাই হোক, তাহলে এই এল জেড এর ভ্যালুটা এখানে বুঝতেই পারছো যে আমরা যদি এল এর ভ্যালুটাকে লিখে দিই, তাহলে এখানে এইচ কাট হবে 0 হতে পারে, এখানটাই 0 হতে পারে স্মল এল এর ভ্যালুটা লিখে দিলে। তারপরে এইচ কাট হতে পারে, এটা 2h কাট হতে পারে, এরকম ভাবে চলবে। কত পর্যন্ত চলবে? n-1 মাল্টিপ্লাইড বাই এইচ কাট পর্যন্ত চলবে। এটা মনে রাখলেই আমাদের এখানে বোর ম্যাগনেটনের ফর্মুলাটাকে আমরা ডিরাইভ করতে পারবো। এবার মিউ মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য অ্যাটম। ধরো একটা সিঙ্গেল অ্যাটমই আছে এই অ্যাটমটার মধ্যে, তাহলে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বার করতে চাই, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যাটম বা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা কত হবে? ম্যাগনেটিক মোমেন্ট আই এর ফর্মুলা আমরা জানি, আই এর ফর্মুলা হচ্ছে ই মাল্টিপ্লাইড বাই এফ। এর ফর্মুলা জানি, এ ইকুয়াল টু area traversed by the radius vector which is equal to pi r square। এবার f এর জায়গায় আমরা ওমেগা দিয়ে এক্সপ্রেস করবো এফটাকে, তাহলে ওমেগা 0/2 পাই লিখে দিলাম, এখানে ব্যবহার করা হচ্ছে সেটা ওমেগা 0 ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এফ এর জায়গায় ওমেগা 0/2 পাই লিখে দিলাম, আর পাই আর স্কোয়ার অ্যাজ ইউজুয়াল পড়ে থাকলো। এখানটায় আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে ইনসার্ট করতে চাই। অ্যাঙ্গুলার মোমেন্টামকে ইনসার্ট করলে দুটো পথ আছে, একটা হচ্ছে মিউকে সরাসরি এল দিয়ে ডিভাইড করে দিলেও হবে, অথবা এখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাকে আলাদা করে লিখে রাখলেও হবে। তো সেই জন্য মাইনাস আমি সরাসরি এল দিয়ে যদি ভাগ করে দিই সব থেকে সুবিধার হবে, সেটাই করি। মিউ বাই এল সরাসরি ডিভাইড করে দিলাম।
এল এর ফর্মুলা জানা আছে এম ওমেগা জিরো আর স্কোয়ার, তাহলে মাইনাস ই ওমেগা জিরো বাই 2 পাই মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার, আর এল এর ফর্মুলাটা হচ্ছে 1/m ওমেগা জিরো আর স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে ইলেকট্রনিক মাস আর ই মানে ইলেকট্রনিক চার্জ। কিছু টার্মস ক্যান্সেল করবে, এখানে 2 পাই ক্যান্সেল করলো, 2 পাই নয় পাই ক্যান্সেল করবে, তাহলে যে টার্মগুলো কেটে যাচ্ছে সেটা হচ্ছে এই পাইয়ের সঙ্গে কেটে যাচ্ছে, আর এখানে দেখা ওমেগা জিরো আছে, ওমেগা জিরো ক্যান্সেল আউট করছে, আর স্কোয়ারটাকে ক্যান্সেল করা যেতে পারে মনে হচ্ছে, আর কিছু নেই এখানটায়। তাহলে নেক্সট আমরা অ্যাজ এ রেজাল্ট যেটা পেলাম মাইনাস ই বাই টুয়াইস এম, এটা আমরা পেয়ে গেলাম, ই বাই টুয়াইস এম, আর কিছু নেই। এবার ওই ইলেকট্রনিক অরবিটের যে ম্যাগনেটিক মোমেন্ট, বা একটা ইলেকট্রন যদি অ্যাটমে থাকে তাহলে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টও বলা যেতে পারে, সেই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়াল টু মাইনাস ই বাই 2m মাল্টিপ্লাইড বাই এল পাওয়া গেল। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখানে আমরা পেলাম, এই ফর্মুলাটাকে আমরা একটু ডিসক্রাইব করি, যে এটা হচ্ছে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট বা ইলেকট্রনিক ম্যাগনেটিক মোমেন্ট, আমরা এটাকে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট বলে দিই, যেহেতু অরবিট থেকে জেনারেট করেছে এটা। তাহলে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, এটাকে ডাইপোল মোমেন্টও বলতে পারো। কত হবে? এটার ফর্মুলা হচ্ছে মাইনাস ই বাই 2m, একটা কনস্ট্যান্ট, মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। কার অ্যাঙ্গুলার মোমেন্টাম? ওই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু ই বাই 2m মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে যদি বলি যে জেড ডাইরেকশনে যে ম্যাগনেটিক মোমেন্টটা পাওয়া যাবে মানে মিউ জেড, সেটা কত হবে? ই বাই 2m তো কনস্ট্যান্ট, সুতরাং রাইট সাইডেও এল এর জায়গায় আমরা এল জেড বসাবো। তাহলে এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা জেড কম্পোনেন্টটা নিলাম, দেখছি যে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন একই, শুধু একটা নেগেটিভ সাইন আছে বলে এটা অপোজিটলি ডাইরেক্টেড হবে। তো নেগেটিভ সাইনটাকে যদি আমরা সাপ্রেস করি, তাহলে মিউ আর এল একই লাইনে থাকে, বা তাদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম ভাবে বলা যায়, যদি আমরা নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে দিই। এবার এল জেড এর মিনিমাম নন জিরো ভ্যালুটাকে লক্ষ্য করব। দেখো এল জেড এর মিনিমাম নন জিরো ভ্যালু কত, এখান থেকে যদি মিনিমাম এবং নন জিরো ভ্যালু বার করি এল জেড এর, তাহলে সেটা কত হবে? জিরোটাকে নেব না, নন জিরো ভ্যালু মানে এইচ কাট। তাহলে এল জেড এর যে মিনিমাম নন জিরো ভ্যালু, শুধু মিনিমাম বললে আবার জিরো চলে আসবে, মিনিমাম এবং নন জিরো, নন জিরো ভ্যালু কত আসে? নন জিরো ভ্যালুটা হবে এইচ কাট। তো সেই জন্য মিউজেডের যে মিনিমাম নন জিরো ভ্যালু, হ্যাঁ, এটার মিনিমাম এবং নন জিরো ভ্যালু সেটা হচ্ছে ই বাই টুয়াইস এম মাল্টিপ্লাইড বাই এইচ কাট। এবার যদি এর ম্যাগনিটিউড খুঁজি, ইউনিট বানাতে গেলে তো আমাদের ডাইরেকশন প্রয়োজন নেই, তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড এখানে তৈরি করা হচ্ছে, এবং সেক্ষেত্রে এটাকে প্লাস সাইন দিয়ে আমরা লিখতে পারি, যেখানে ইলেকট্রনিক চার্জটা মাইনাস না নিয়ে আমরা কি করব, ইলেকট্রনিক চার্জের যে ম্যাগনিটিউড সেটা আমরা লিখে দেব। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের মিনিমাম
নন জিরো ভ্যালু অ্যাটমিক অর্ডারে হচ্ছে ইএইচ কাট বাই টুয়াইস এম। এটাকেই বলা হচ্ছে বোর ম্যাগনেটন। এটার নামই হচ্ছে বোর ম্যাগনেটন, মিউপি। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই বোর ম্যাগনেটনের ভ্যালুটা খুব সহজেই এইচ কাট, তারপরে এম, ই, এই কনস্ট্যান্টগুলো যদি বসিয়ে দিই তাহলে বার করা যাবে। যেরকম ধরো ই এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই, তার মানে এখানটায় 4 পাই এম হবে। এইচ ক্রস ইকুয়াল টু এইচ বাই 4 পাই, যেটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর এইচ কাটকে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়। এইচ এর ভ্যালু তোমরা জানো যে 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হয় এসআই ইউনিটে। আর 2 ইন্টু 3.14 এরকম যদি লেখো তাহলে এইচ ক্রসের ভ্যালু বার হয়ে যাচ্ছে। আর এখান থেকে সরাসরি তুমি যদি এইচ এর ভ্যালু বসাও তাও হবে। আর এখান থেকে ই এর ভ্যালু আমাদের জানা আছে, ই ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻, না ভুল বললাম, ভুল লিখেছি, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, 10⁻19 কুলম্ব। এইটা মাস অফ ইলেকট্রন, যেটা আগে লিখে ফেলেছিলাম সেটাই মাস অফ ইলেকট্রন, 9.11 ইন্টু 10⁻31 কেজি। এইগুলো যদি লিখে দিই এই কনস্ট্যান্টগুলো, তাহলে আমরা এই বোর ম্যাগনেটনের ভ্যালু খুব সহজে পেয়ে যাব। আর যেটার ভ্যালু হয় 9.27, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 9.27 মাল্টিপ্লাইড বাই 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আমি অ্যাম্পিয়ারকে এ দিয়ে লিখছি, মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এটা ইউনিট হবে। তাহলে বোর ম্যাগনেটনটা কি যেটা পাওয়া গেল, মানে এটা তো বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটটা কোথায় ব্যবহার করা হয়, অ্যাটমিক আর মলিকুলার ম্যাগনেট যখন তুমি মেজার করবে তখন দেখবে সেটা খুব কম হয়, এবং ইউনিটটার ভ্যালুটাও এখানে খুব কম। সেই জন্য এই ইউনিটটা এই অ্যাটমিক অর্ডারের ম্যাগনেটিক মোমেন্ট বার করতে গেলে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট যখন বার করা হবে তখন নিউক্লিয়ার ম্যাগনেটন বলে একটা ইউনিট তৈরি করা হয়, যেটা আরো কম। আমি ওটার প্রশ্নে যাচ্ছি না। বোর ম্যাগনেটন, তাহলে ইট ইজ এ ইউনিট অফ ম্যাগনেটিক মোমেন্ট। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাটমিক আর মলিকুলার ম্যাগনেটিক মোমেন্ট মেজার করার সময় এই ইউনিটটাকে ব্যবহার হয়, যেহেতু এটা খুব ছোট ইউনিট। এবার যেটুকু পড়ানো হলো এটার মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। নেক্সট টপিকে ঢুকছি, সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন আমরা যেরকম পোলারাইজেশন পড়েছিলাম, এখানে ম্যাগনেটিক কেসে ম্যাগনেটাইজেশন পড়তে হবে। এদের মধ্যে মূলত তেমন ডিফারেন্স কিছু নেই, পোলারাইজেশন আর ম্যাগনেটাইজেশনের মধ্যে। একটা ম্যাগনেটিক কেসে হয়, একটা ইলেকট্রিক কেসে হয়। আমরা ইলেকট্রিক কেসে দেখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যে পোলারাইজেশন কেমনভাবে ডিফাইন করা হয়। ম্যাগনেটাইজেশন বলতে ক্যাপিটাল এম দিয়ে যখন লিখবো সেটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম।
ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউমকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন আর ম্যাগনেটিক dipole moment per unit volume, which is mathematically defined by this equation m equal to limit v tends to 0, মানে একটা ভলিউম নেওয়া হবে যেটা ম্যাক্রোস্কোপিক ভলিউম, এবং সেই ভলিউমের মধ্যে যতগুলো ডাইপোল মোমেন্ট থাকবে তাদের সমস্তটা অ্যাড করতে হবে। সমস্ত ম্যাগনেটিক মোমেন্টটা অ্যাড করার পরে ভলিউমের মধ্যে টোটাল ম্যাগনেটিক মোমেন্টটাকে, ডাইপোল মোমেন্টটাকে আমাদের পেতে হবে, এবং পার ইউনিট ভলিউমে ক্যালকুলেশন করার জন্য ভি দিয়ে ডিভাইড করে দিতে হবে। এরকমভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়। তাহলে ম্যাগনেটাইজেশন ডেনসিটি ভেক্টর অথবা ম্যাগনেটাইজেশনের এই হচ্ছে ডেফিনিশন, যেখানে ভি ভলিউমটার মধ্যে অনেকগুলো ডাইপোল মোমেন্ট থাকবে বা অনেকগুলো অ্যাটমস থাকবে, অর্থাৎ এটা স্ট্যাটিস্টিক্যালি লার্জ নাম্বার অফ অ্যাটমসকে কন্টেইন করে, যাতে কিনা এটার এই ভি ভলিউমটাকে ম্যাক্রোস্কোপিক সেন্সে নেওয়া যায়। তার মানে তুমি শুধুমাত্র একটা অ্যাটমের জন্য যা ভলিউম হলো সেই করে ম্যাগনেটাইজেশন ক্যালকুলেশন করলে সেটা ভুল হবে। যে ভলিউমটা নিতে হবে সেটা হতে পারে ছোট, টেন্স টু 0, কিন্তু সেটা অ্যাটমিক অর্ডারের ভলিউমের থেকে বেশ বড়। সেই জন্য ভিটাকে বলা হচ্ছে, ক্যাপিটাল ভি যেটা নেওয়া হয়েছে সেটাকে ম্যাক্রোস্কোপিক ভলিউম বলা হচ্ছে। দেখা গেল যে এই ভলিউমটার মধ্যে কয়েক হাজার মলিকুলস আছে, তাহলে কয়েক হাজার মলিকুলস নিলেও ওই আমাদের নর্মালি যে চোখে দেখা যে সমস্ত ভলিউম তার তুলনায় তো সেই ভলিউমটা খুব ছোট হয়ে যাচ্ছে। সাধারণত দেখা যায় যখন একটা মেটেরিয়াল আনম্যাগনেটাইজড থাকে, মেটেরিয়াল আনম্যাগনেটাইজড যখন থাকে তার ম্যাগনেটিক মোমেন্ট যে এম আই গুলো, এটার অবশ্য ভেক্টর হবে এখানে, এম আই যেগুলো প্রত্যেকটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট তারা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। এই র্যান্ডম ওরিয়েন্টেশনের জন্য এটার এম আই এর যে সামেশন সেটা নন ম্যাগনেটিক বা আনম্যাগনেটাইজড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সামেশন করে 0 হবে। অর্থাৎ এই অ্যাটমগুলোর মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের সুনির্দিষ্ট কোনো ডিরেকশন না থাকার জন্য তারা বিভিন্ন দিকে ডাইরেকশন হয়ে থাকে, এবং ছোট্ট ছোট্ট যে মলিকুলার ম্যাগনেট তাদের নর্থ পোল সাউথ পোলে যে ডাইরেকশন, ইকুইভ্যালেন্ট ডাইরেকশন, সেই ডাইরেকশনগুলোর মধ্যে কোনো মিল না থাকার জন্য সামেশন ওভার এম আই উইথ ভেক্টর এটা 0 হয় যদি আনম্যাগনেটাইজড মেটেরিয়াল হয়। কিন্তু ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে এই র্যান্ডমনেসটা কমে যায়, এবং অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অর এক্সাইটিং ম্যাগনেটিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে সেখানে ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা নন ভ্যানিশিং হয়, অর্থাৎ এমটা নট ইকুয়াল টু 0 হবে যদি সাবস্টেন্সকে বা মেটেরিয়ালকে আমরা ম্যাগনেটাইজড করে দিই। তাহলে ম্যাগনেটাইজড করে দিলে নন ভ্যানিশিং পাওয়া যায়। আর সামেশন ওভার এম ইকুয়াল টু 0 কখন হবে? যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না থাকে বা মেটেরিয়াল যদি আনম্যাগনেটাইজড থাকে। এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এগুলো কিন্তু ম্যাগনেটাইজেশন কারেন্ট থেকে জেনারেট করছে। অর্থাৎ এর আগে যেরকম ভাবে তোমাদের বোর ম্যাগনেটনকে বোঝানো হলো, সেরকম ভাবে প্রত্যেকটা মলিকুল এবং অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনিক অরবিট আছে সেখান থেকে জেনারেট করে, এবং সেই কারেন্টটা, এই যে ইলেকট্রনিক কারেন্ট যেটা ই মাল্টিপ্লাইড বাই এফ করে আমরা পেলাম উইথ এ নেগেটিভ সাইন, সেই কারেন্টটা কোনোভাবেই অ্যাটমের বাইরে যেতে পারে না। সেই জন্য এই কারেন্টগুলোকে ম্যাগনেটাইজেশন কারেন্টও বলা যেতে পারে অথবা বাউন্ড কারেন্টও বলা যেতে পারে।
এবং এই ম্যাগনেটাইজেশন কারেন্টকে আমরা সেই জন্য আই এম দিয়ে লিখবো, অনেকে আই বি দিয়েও লেখে। বি মিনস বাউন্ড। এবং আই এম থেকে, ম্যাগনেটাইজেশন কারেন্ট থেকে প্রাপ্ত যে ডিরাইভ করা যে কারেন্ট ডেন্সিটি, সেটাকে ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেন্সিটি যে এম বলা হচ্ছে। এবং যে এম আমরা এই আই এম কে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব। এবং তার একটা ডিরেকশনও থাকবে, সেই ডিরেকশনটা অবশ্যই যে এরিয়া, সেই এরিয়ার দিকেই হবে, অথবা আমরা এন ক্যাপ দিয়ে সেটা লিখে দিচ্ছি। এবার আমরা এই ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেন্সিটি যে এম বা বাউন্ড কারেন্ট ডেন্সিটি যে এম, এটার সঙ্গে ম্যাগনেটাইজেশনের কি রিলেশন সেটা বার করার চেষ্টা করি। অর্থাৎ রিলেশন বিটুইন বার করবো এখন। রিলেশন বিটুইন বাউন্ড কারেন্ট জেএম, বাউন্ড কারেন্ট ডেন্সিটি জেএম অ্যান্ড ম্যাগনেটাইজেশন এম, এই রিলেশনটা এখন আমরা বার করব। প্রত্যেকটাকে আমরা ডিফাইন করেছি, জেএমটা কি, এমটা কি, এগুলো ডিফাইন করেছি। এবার এদের মধ্যে রিলেশন বার করতে হবে। একটা মেটেরিয়াল মিডিয়ার মধ্যে প্রচুর অ্যাটম থাকে, এবং এখানে একটা মেটেরিয়াল মিডিয়ামের যদি স্ল্যাব নিই, তার মধ্যে দেখা যাবে এরকম প্রচুর অ্যাটমিক অর্ডারের লুপ কারেন্ট রয়েছে, যেগুলো ইলেকট্রনিক লুপ, এরকম ধরনের লুপ কারেন্ট আছে। এবং এই লুপ কারেন্টের নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। ধরো এই ডাইরেকশনে বাউন্ড কারেন্টগুলো রয়েছে, যেরকম ডাইরেকশন এখানে দেখানো হচ্ছে, এগুলো সব ক্লোজ লুপ, যেহেতু ইলেকট্রন এখানে রিভলভ করে কারেন্টগুলো তৈরি করছে। তাহলে এরকম ভাবে ডাইরেকশনগুলো আছে। এবং এখান থেকে তুমি যদি স্ক্রুলের সাহায্যে এগুলোকে দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা কারেন্টের ডাইরেকশন সেম সেন্সে নেওয়া আছে, একই সেন্সে নেওয়া হয়েছে। এরকম কখন হবে? যদি সাবস্টেন্সকে ম্যাগনেটাইজ করা হয়। তাহলে কোনো একটা মেটেরিয়ালকে যখন আমরা ম্যাগনেটাইজ করে নেব, তখন ইলেকট্রনিক অরবিটের ডাইরেকশনগুলো এমনই থাকবে যে তাদের লুপ কারেন্টগুলো প্রায় একই সেন্সে ঘুরবে। যদি সবগুলো একই ডাইরেকশনে নাও থাকে, তাহলে ম্যাক্সিমামটা একই ডাইরেকশনে থাকবে। আর কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা ম্যাগনেটাইজ করি, কিন্তু ম্যাগনেটাইজেশন করার সময় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড সেখানে যদি না দিই, তাহলে তাকে বলা হবে নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল। নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে কোনো পাশে দেখা যাবে যে ম্যাগনেটিক লুপের সংখ্যা অনেক বেশি, এবং অন্য পাশে দেখা যাবে যে ম্যাগনেটিক লুপ কারেন্টটা যথেষ্ট ডেন্সিটি তার কম। এরকমভাবে এটা দেখা যাবে যদি নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজ করো কোনো মেটেরিয়ালকে। এখানে আমরা খুব ক্রুডলি এটাকে এঁকেছি। ধরো এখানে যদি আমরা একটা লাইন এঁকে নিই, তাহলে লাইনের লেফট সাইডে যে কারেন্টটা ঘুরছে, তার থেকে রাইট সাইডে দেখা যাবে যে কম কারেন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ লেফট সাইডে অনেক বেশি এখানে দেখানো হচ্ছে যে লুপ রয়েছে, রাইট সাইডে লুপের সংখ্যা যথেষ্ট কম। এই ডটেড লাইনের লেফট সাইডে বেশি লুপ রয়েছে, ডটেড লাইনের রাইট সাইডে লুপের সংখ্যা কম। এবং কারেন্টের ডাইরেকশনগুলো যদি সেম সেন্সে আমরা ধরে নিই, ডাইরেকশনগুলো অ্যারো দিয়ে বোঝাচ্ছি আমি, সেম সেন্সে যদি ধরে নিই, তাহলে এখানে লেফট সাইডে দেখা যাচ্ছে যে আপওয়ার্ড কারেন্ট
আর রাইট সাইডে যে লুপগুলো আছে সেগুলো ডাউনওয়ার্ড কারেন্ট। এখানে দেখো ডাউনওয়ার্ড যাচ্ছে। তাহলে এই লাইনটার উপরে এফেক্টিভ কারেন্ট লেফট সাইডে যেহেতু আপওয়ার্ড কারেন্টটা বেশি রয়েছে এবং রাইট সাইডে যেহেতু ডাউনওয়ার্ড কারেন্টটা কম রয়েছে, ডেন্সিটি যেহেতু অ্যাটমের ডেন্সিটি কম এখানটায়, অ্যাকচুয়ালি অ্যাটমের ডেন্সিটি এখানে কম দেখানো হচ্ছে, কিন্তু অ্যাটমের ডেন্সিটি তার কম নেই, ম্যাগনেটাইজেশনটা কম হওয়ার জন্য লুপ কারেন্টটা কম হয়েছে। সেটাকেই এরকম ভাবে আমরা কম সংখ্যক সার্কেল বা সার্কুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে নন ইউনিফর্ম ম্যাগনেটাইজ মেটেরিয়ালের ক্ষেত্রে ভেতরে যদি কোনো একটা লাইন টেনে নাও, তাহলে সেই লাইনে এফেক্টিভ একটা কারেন্ট পাওয়া যাবে। আমরা যদি এটাকে আরো এলাবোরেটলি করার চেষ্টা করি, দেখো এখানটা একটা লাইন কনসিডার করলাম, লাইনটা ভালো হলো না? এই ব্লু লাইনটা লক্ষ্য করো, এখানে এই কারেন্টগুলো উপর দিকে উঠছে, আর এই কারেন্টগুলো দেখো নিচের দিকে নামছে এখানে। কিন্তু ডাইরেকশন অফ সার্কুলেশন বা এরিয়ার ডাইরেকশন একই রকম, দুটো ক্ষেত্রেই, সব লুপের ক্ষেত্রেই এরিয়ার ডাইরেকশন টুয়ার্ডস দ্য রিডার হয়ে যাচ্ছে। তাহলে এই দিকে যদি কারেন্টের লুপগুলো এরকম যদি থাকে, তাহলে আমাদের টুয়ার্ডস দ্য রিডার এখানে এরিয়ার ডাইরেকশন হয়ে যায়, প্রত্যেকটা এরিয়ার ডাইরেকশন সেম টুয়ার্ডস দ্য রিডার। কিন্তু আমরা এরকম ধরনের লুপগুলো পাশাপাশি নিচ্ছি, এখানে উপরের দিকে উঠছে রাইট সাইডে, নিচের দিকে নামছে লেফট সাইডে, এটাও তাই, রাইট সাইডে উপরে উঠছে, লেফট সাইডে নিচে নামছে, প্রত্যেকটা তাই। একই সেন্সে কারেন্টটা যদি যায় তাহলে এরিয়ার ডাইরেকশন একই হয়। এখানে আমরা একটা লাইন কনসিডার করেছি, এই লাইনটা যদি এই দুটোরই খুব কাছে হয়, অর্থাৎ এই যে সার্কুলেশনগুলো তুমি লাইনের যদি কাছাকাছি ভেবে নাও, খুব কাছাকাছি ভেবে নাও, আমরা এখানে বড় করে এঁকেছি বলে দূরে এঁকেছি, তুমি ভাবো এই জায়গাটায় কারেন্টটা উপরের দিকে আর এই কারেন্টটা নিচের দিকে, আবার এই কারেন্টটা উপরের দিকে, এখানে লুপ কারেন্টটা নিচের দিকে। তাহলে এফেক্টিভ লুপ কারেন্ট যদি এই লাইনটার উপর কনসিডার করা হয়, তাহলে সেটা কিন্তু জিরো হয়ে যাবে। যদি দুই পাশটাই ব্যালেন্স হয়, অর্থাৎ লেফট সাইডে যতগুলো লুপ থাকবে এবং রাইট সাইডে ততগুলোই লুপ থাকবে, লেফট সাইডের লুপ কারেন্ট যা, রাইট সাইডের লুপ কারেন্ট তাই, এরকম যদি হয়, তাহলে আমরা বুঝে নেব সেটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল, এবং যার ক্ষেত্রে এফেক্টিভ কারেন্টটা শূন্য হয়ে যাবে। কিন্তু এই ধরনের কেসে, যেটাকে বলা হচ্ছে নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল, এর ক্ষেত্রে কি হবে? এটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল করলাম, ইউনিফর্মলি আমরা ম্যাগনেটাইজ করেছি, আর নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে? ধরো এই লাইনটা আমরা কনসিডার করে দিলাম, লেফট সাইডে দেখা যাচ্ছে যে তিনটে লুপ রয়েছে ওই লাইনটার, আর রাইট সাইডে দুটো লুপ রয়েছে। কারেন্টের সার্কুলেশন ডিরেকশন আগের মতো, সবগুলোর একই রকম, সব লুপে একই রকম। এবার এই লাইনটা যেটা হাইপোথেটিক্যাল লাইন টেনে নেওয়া হয়েছে, তার উপরে এফেক্টিভ কারেন্ট কত হবে সেটা আমাদের বিবেচ্য বিষয়। এখানে একটা আপওয়ার্ড কারেন্ট, এখানে একটা আপওয়ার্ড কারেন্ট, এবং এখানে আরেকটা আপওয়ার্ড কারেন্ট। ডাউনওয়ার্ড কারেন্টের সংখ্যা তুলনামূলক কম,
সেটাকে 3টা 2টো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি। এবং এই ক্ষেত্রে এফেক্টিভ কারেন্ট, আই এফেক্টিভ কারেন্ট, আমরা দেখব যে এটা নন জিরো হচ্ছে। এফেক্টিভ কারেন্টটা কি হবে, এখানে নন জিরো হবে, নন জিরো হবে। কিসের ক্ষেত্রে এটা, এটা নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল এর ক্ষেত্রে। মেটেরিয়াল এইবার ভেতরের একটা লাইন কনসিডার করে আমরা দেখালাম যে ইন্টারমিডিয়েট যে কারেন্টটা বা কারেন্ট লুপ, সেখানে কারেন্টটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল হলে জিরো হয়ে যাবে। তাহলে বাউন্ড কারেন্ট কি ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে সব জায়গায় জিরো হবে? তা কিন্তু নয়। তুমি এই লুপটা কনসিডার করো, মানে এই লুপটা আমি বাইরে দিয়ে কনসিডার করছি, তাহলে এখানে এফেক্টিভ কারেন্ট কোনটা হবে? কারেন্টের ডাইরেকশন এখানে দেখো, এখানে দেখো, এদিকে দেখো, এখানে দেখো, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো। তাহলে এই এফেক্টিভ লুপ কারেন্ট চলে যাচ্ছে ভেতরের কোনো লাইনে পাওয়া না গেলেও বাইরের যদি একটা লাইন কনসিডার করে নিই, সেখান দিয়ে সেম ডাইরেকশনে, সেম সার্কুলার ডাইরেকশনে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা তৈরি হয়েছে। ইউনিফর্ম ম্যাগনেটাইজ যদি করা হয় কোনো মেটেরিয়ালকে, এইভাবে দেখা যায় যে শুধুমাত্র বাউন্ড কারেন্টটা এক্সিস্ট করে সব থেকে বাইরের যে লাইনটা পাওয়া যাবে সেই লাইনটা, আর ইন্টারমিডিয়েট যে কোনো লাইনেই এফেক্টিভ কারেন্টটা শূন্য হয়ে যাবে। তাহলে নেট এফেক্টিভ কারেন্ট ইনসাইড দ্য মেটেরিয়াল vanishes for the uniformly magnetized material. And for non-uniform magnetization, this cancellation is only partial. এটা কিন্তু পার্শিয়াল ক্যান্সেলেশন হলো, এই ক্ষেত্রে টোটালি ক্যান্সেল আউট করলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লুপ কারেন্টের ব্যাপার বা বাউন্ড কারেন্টের যে ব্যাপারটা, সেটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে একরকম হবে, আর নন ইউনিফর্ম ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে অন্যরকম হবে। এই সমস্ত কারেন্টের সঙ্গে সঙ্গে আর একটা কারেন্টও থাকে, যে কারেন্টটাকে বলা হয় ফ্রি কারেন্ট, যেটা কোনো কন্ডাক্টরে দেখা যায় যে ফ্রি ইলেকট্রনগুলো সেই কারেন্টটাকে ক্যারি করে নিয়ে চলে যায়, সেরকমও হতে পারে। আমরা সেই ফ্রি কারেন্টের ব্যাপারটা এখানে আসছি না, আমরা শুধুমাত্র ম্যাগনেটাইজেশন কারেন্ট বা বাউন্ড কারেন্টের কথা, বা ইলেকট্রনিক অরবিটে যে কারেন্টটা তৈরি হয়, অ্যাটমিক অরবিটে যে তৈরি হয় কারেন্টটা, সেইটার কথা এখানে বলছি। ক্যাপিটাল এম এবং বাউন্ড কারেন্ট ডেন্সিটির মধ্যে রিলেশন বার করতে হলে আমাদের এখানে একটা ফিগার কনসিডার করব। সেই ফিগারটার প্রথমেই আমরা কার্টেশিয়ান অ্যাক্সেস গুলো এঁকে নিচ্ছি, এক্স ওয়াই জেড, যেদিকে এখানে ক্যাপিটাল এক্স এদিকে, ক্যাপিটাল ওয়াই এদিকে, আর জেড ডাইরেকশনটা এখানটায়। ওয়াইটাকে একটু বড় করে দিই। দুটো স্মল ভলিউম এলিমেন্ট এখানে ধরে নেওয়া হলো ওয়াই ডাইরেকশনে। কিরকম লক্ষ্য করো, এরকম স্মল ভলিউম এলিমেন্ট আমরা ওয়াই ডিরেকশনে পরপর ধরে নিলাম। এই এরকম পরপর দুটো ভলিউম এলিমেন্ট, এবং যাদের ভলিউমটা এখানে বা ডাইমেনশনটা আমি লিখে দিচ্ছি,
হাইটটা জেড এর দিকে ডেল্টা জেড, ওয়াই ডাইরেকশনে প্রত্যেকটার লেন্থ ডেল্টা ওয়াই, তার মানে এইটুকু, কিন্তু এটা ডেল্টা ওয়াই। এখানে আরেকটা ডেল্টা ওয়াই আছে, এই যাটা, এটাও ডেল্টা ওয়াই, একই একই ভলিউমের, এটাও ডেল্টা ওয়াই। আর ডেল্টা এক্স হচ্ছে এইটা, এইটুকু হচ্ছে ডেল্টা এক্স। তাহলে প্রত্যেকটার ভলিউম কত হবে? ডেল্টা ভি, এবং একটার ভলিউম ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই আর ডেল্টা জেড। তাহলে দুটো এরকম ব্লক, ম্যাক্রোস্কোপিক ব্লক, এগুলোকে পরপর বসানো হলো এবং এরা অ্যাডজাসেন্ট রয়েছে ওয়াই ডাইরেকশনে। এই ধরনের দুটো এলিমেন্টের ক্ষেত্রেই লুপ কারেন্ট পাওয়া যাবে। ধরে নাও ইউনিফর্মলি ম্যাগনেটাইজড যদি করা হয়, বা নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজ করলেও হবে, তাহলে তাদের লুপ কারেন্টগুলো, এফেক্টিভ লুপ কারেন্টগুলো পাওয়া যাবে এরকম ভাবে। এবং ক্যান্সেলেশন হওয়ার ফলে লুপ কারেন্ট শুধুমাত্র যদি বাইরের এই এরিয়া জুড়ে ঘোরে, গোটা এরিয়াটা, তার এফেক্টিভ এরিয়া হবে, এই এরিয়াটা কত? ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই, সরি, ডেল্টা জেড মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই। এই এরিয়াটা হচ্ছে ডেল্টা ওয়াই মাল্টিপ্লাইড বাই ডেল্টা জেড। এই এরিয়া জুড়ে কারেন্টটা আছে, সেই কারেন্টটাকে আমরা I1 বলছি। নেক্সট লুপে যদি নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজ করো, তাহলে আলাদা কারেন্ট পাওয়া যাবে, সেই জন্য I2 নিচ্ছি। প্রথমে ধরে নিচ্ছি নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজ করেছি, ইউনিফর্ম হলে I1 ইকুয়াল টু I2 করে দেবো, সেটা পরের কথা। প্রথমে ধরে নিচ্ছি এটাকে নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজ করা হয়েছে, যার ফলে লুপ কারেন্টগুলো আলাদা, ভলিউম এক হলেও লুপ কারেন্ট আলাদা। এবং এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে লুপ কারেন্ট পাওয়া যাচ্ছে। আর তোমরা জানো যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, কোনো একটা টাইনি ম্যাগনেটিক কারেন্ট লুপের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট হয়, সেটা হচ্ছে I মাল্টিপ্লাইড বাই এ। আর এর ডাইরেকশন বা এরিয়ার ডাইরেকশনই হয় ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন বা ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন। ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন আর ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন একই, কারণ পার ইউনিট ভলিউমের এম কে বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে তুমি ম্যাগনেটাইজেশন বলছো। সুতরাং আমরা প্রথমেই যেটা ডিফাইন করেছিলাম সেটা মনে রেখো, যে এম এর ডাইরেকশন আর এই ক্যাপিটাল এম এর, স্মল এম আর ক্যাপিটাল এম এর ডাইরেকশন একই। ক্যাপিটাল এম জাস্ট ডেন্সিটি ভেক্টর, ইউনিট ভলিউমে কতটুকু এম বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে সেটাকে বলা হয় ক্যাপিটাল এম, সেই জন্য একই ডাইরেকশনে হবে। আর ক্যাপিটাল এম এর ডাইরেকশনও সেই জন্য এফেক্টিভ এরিয়ার ডাইরেকশন হবে। এখানে ক্যাপিটাল এম এর ডাইরেকশন এইদিকে হবে, যেহেতু আমরা এই প্লেনটা ওয়াই জেড প্লেনে নিয়েছি, এবং ওয়াই জেড প্লেনের উপরে যদি স্ক্রু রুল অনুযায়ী যেদিকে কারেন্ট ঘুরছে, সার্কুলেট করছে, সেই দিকে যদি স্ক্রু আমরা ঘোরাই, তাহলে স্ক্রু এর মুভমেন্ট অনুযায়ী ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন হবে। সেই ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন গুলো এখন দেখানো হয়েছে। তো সেখানে প্রথম ব্লকের জন্য এক্স ডাইরেকশনে যে ম্যাগনেটিক ডেন্সিটি ভেক্টরটা তৈরি হচ্ছে সেটাকে mx1 বলছি, দ্বিতীয়টার জন্য mx2 বলছি, সেকেন্ড ব্লকের জন্য 2 বলছি আমরা এটাকে। এখানে আমরা এই সামনের ফ্রন্টটাকে আর একবার এঁকে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। শুধুমাত্র সামনের ফ্রন্টটাকে আঁকবো। ওই কারেন্ট গুলো যেমন ভাবে আছে সেরকম ভাবেই আঁকতে হবে, জাস্ট আমরা আরেকটু ইলাবোরেটলি এঁকে নিচ্ছি এখানটায়। এই এটা হচ্ছে I1, ডাইরেকশন গুলো খেয়াল করো, অ্যান্টি ক্লকওয়াইজ I1, দ্বিতীয়টাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এই কারেন্টটা খেয়াল করো, এইদিকে
আর এই কারেন্টটা খেয়াল করো, সেকেন্ড ব্লকটাই কিন্তু নিচের দিকে। তাহলে এই লাইনটাই অন্তত মানে ইন্টারমিডিয়েট লাইনে এই লাইনটা কিন্তু কারেন্ট দুটো অপোজ করবে। তাহলে I1 I2 এখানে অপোজ করবে, অন্তত এই লাইনটার উপরে অপোজ করবে। তাহলে এফেক্টিভ কারেন্ট অ্যালং দ্য জেড ডাইরেকশন কিন্তু উপরের দিকে, এদিকে জেড রয়েছে। এফেক্টিভ জেডের দিকে যদি কারেন্ট এই লাইনে বার করতে হয়, তাহলে তুমি কিভাবে বার করবে সেটাকে? তুমি বলো যে এই কারেন্টটার নাম হচ্ছে এফেক্টিভ জেড এর দিকে যে কারেন্টটা, সেটা হচ্ছে IZ1। জেডের দিকে যে কারেন্টটা সেটাকে IZ1 বলে। তাহলে আপওয়ার্ড কারেন্ট কোনটা? এই 1 নাম্বার থেকে 2 নাম্বার তুমি বাদ দেবে, কারণ 2 নাম্বারটা নেগেটিভ জেড ডাইরেকশনে আছে। সুতরাং IZ1টা I1 মাইনাস I2 করে বার করতে হবে তোমাকে, এইভাবে বার করতে হবে ইন্টারমিডিয়েট কারেন্ট। এই ফর্মুলাটাকে আমরা আবার ইউজ করবো এই ব্লকের ক্ষেত্রে। এবার এটা আমরা এখানটাই ব্যবহার করব। মনে রাখতে হবে স্মল এম, এটা কিভাবে এক্সপ্রেস করতে পারি? স্মল এম কে ক্যাপিটাল এম মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি এই করতে হবে, ইকুয়াল টু I মাল্টিপ্লাইড বাই এরিয়া এই করতে হবে। এটা আমরা ভেক্টরের ডাইরেকশন ছাড়া লিখলাম। এবার ভেক্টর দিয়ে লিখলে কেমন হবে? এটা ভেক্টর দিয়ে যদি লিখি তাহলে এটার থেকে পাবো উপরের 1 নাম্বার সার্কুলেশনের জন্য 1 নাম্বার যে ব্লকটা আছে তার জন্য কি পাবো? mx1, দেখো এটা mx1 রয়েছে, এইটা ইকুয়াল টু, না এটা ভলিউমটা মাল্টিপ্লাই করতে হবে। ভলিউম আমরা লিখে রেখেছি, এই যে ভলিউম, এই যে ভলিউম ডেল্টা ভি। তাহলে এই ডেল্টা ভিটা লিখতে হবে। ডেল্টা ভি মানে হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা জেড, তিনটে পরপর মাল্টিপ্লিকেশন রয়েছে। এটা ইকুয়াল টু আই, এখানের যে কারেন্টটা সেটা কিন্তু I1। তাহলে ফার্স্ট লুপের জন্য I1। এরিয়া কত? কোন এরিয়ার উপর দিয়ে সেটা সার্কুলেট করছে? বাইরে দিয়ে, বাউন্ডারি দিয়ে সার্কুলেট করছে। সেই এরিয়াটা খেয়াল করো, আমরা যে এরিয়াটা নিয়েছি সেটা কিন্তু এইটা, এই এরিয়াটা, এইখানের এরিয়াটা, এই এরিয়াটা। তাহলে সেই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে ডেল্টা জেড মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই। তাহলে এই হচ্ছে এরিয়া। তাহলে আমাদের এরিয়া বার হয়ে গেল এখানটায়। সেকেন্ড লুপের জন্য একই জিনিস লেখা যাবে, কোনো ডিফারেন্স নেই, জাস্ট একের জায়গায় 2 লিখে দেবে। mx2 ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, দুটো ব্লকের সেম ভলিউম। সেকেন্ড লুপের জন্য কারেন্ট I2 হবে, আর ডেল্টা জেড ডেল্টা ওয়াই একই ধরনের রিলেশন হবে। এই 1 নাম্বার ইকুয়েশন আর এটা 2 নাম্বার ইকুয়েশন। আমরা যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করে দিই, 1 থেকে 2 মাইনাস করে দিই, তাহলে কি পাবো? mx1 মাইনাস mx2 এটা পাবো, এবং বাদ বাকি অংশটা কমন চলে যাবে। mx1 মাইনাস mx2 কমন যাবে কি? কমন যাবে দেখো ভলিউমটা, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা জেড ইকুয়াল টু I1 মাইনাস I2, I1 মাইনাস I2, এরিয়াটা সেম, ডেল্টা ওয়াই ডেল্টা জেড। দুই পাশটা থেকে এই ডেল্টা ওয়াই ডেল্টা জেড আমরা ক্যান্সেল আউট করে দেবো, অর্থাৎ এইটা
আর এইটা হ্যাঁ, এটাকে ক্যান্সেল করে দেবো, হয়ে যাবে কি এখানটায় এফেক্টিভলি যেটা পাবো mx1 মাইনাস mx2 ক্যান্সেল আউট করার পরে পড়ে থাকলো ডেল্টা এক্স। আর দেখো i1 মাইনাস i2, এটাকে আমরা কি বলছি, i1 মাইনাস i2 কে আগেই লিখে রেখেছি i z1, জেড ডাইরেকশনে কারেন্ট। এটা এবার অন্য একটা রিলেশন, সেটা হচ্ছে mx2 আর mx1 এদের মধ্যে রিলেশনটা কি হবে। আগে ভালো করে বুঝে দেখো দুটো জিনিস, mx1 আর mx2 এরা ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট পয়েন্টে, ডিফারেন্ট ম্যাগনেটাইজেশন হওয়া মানে সেখানে নন ইউনিফর্ম ম্যাগনেটাইজেশন করা হয়েছে। এবার mx1 এর থেকে mx2 তে যেতে গেলে বা এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে পাশের পয়েন্টে যেতে গেলে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয় সেটা কতটুকু তোমাদের মনে রাখতে হবে, সেইটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত, এর মাঝ থেকে ওর মাঝখানটাই আমরা যাব। তাহলে কোন দিকে সরছি, এখানে আমরা ওয়াই এর দিকে সরছি, তাহলে সেই ডিসপ্লেসমেন্টটা কিন্তু ডেল্টা ওয়াই হবে এখানটায়, তাহলে ডিসপ্লেসমেন্টটা ডেল্টা ওয়াই। তাহলে mx1 থেকে mx2 তে যেতে গেলে ডিসপ্লেসমেন্ট দিতে হবে ডেল্টা ওয়াই। এবং এই mx2টা যদি ধরে নিই mx1 এর থেকে কিছু বেশি, তাহলে কত বেশি সেটা বার করতে হবে আমাদের। কি করে বার করব, সেটা খুব সোজা বার করাটা। ধরে নেব mx2 ইকুয়াল টু, আমি একটু জায়গা নিয়ে নিই, mx2 ইকুয়াল টু mx1 এর সঙ্গে কিছু একটা অ্যাড করতে হবে, কত অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন। সেটার জন্য আমরা কি করব, বলবো যে mxটা মানে এক্স ডিরেকশনে ম্যাগনেটিক মোমেন্ট সেটা চেঞ্জ করছে ওয়াই ডাইরেকশনের সঙ্গে, কেননা ডিসপ্লেসমেন্ট তো আমি ওয়াই দিকে দিয়েছি, এখানটায় ওয়াই দিকে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। তাহলে ইউনিট ওয়াই ডিসপ্লেস করলে কতটুকু এমএক্স চেঞ্জ হয় সেটা হচ্ছে ডেল্টা এমএক্স ডেল্টা ওয়াই। এটা ইউনিট চেঞ্জ করেছো তার জন্য, ইউনিটের জন্য কতটুকু, ইউনিট ওয়াই চেঞ্জ করলে কতটুকু এমএক্স চেঞ্জ হবে। কিন্তু তুমি তো ইউনিট ওয়াই চেঞ্জ করোনি, তুমি চেঞ্জ করেছো ডেল্টা ওয়াই পরিমাণ, তাহলে এখানে ডেল্টা ওয়াই পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য এমএক্সটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা দেখতে হবে। সেটাই হচ্ছে এর এই চেঞ্জটা যদি আমরা অরিজিনাল এমএক্স এর সঙ্গে অ্যাড করে দিই, এমএক্স ওয়ান এর সঙ্গে অ্যাড করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এমএক্স2। তাহলে mx2 আর mx1 এর মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা এরকম ভাবে বার করলাম যে y এর দিকে ডিসপ্লেসমেন্ট দেওয়ার জন্য x কম্পোনেন্ট অফ ম্যাগনেটাইজেশন যে রেটে চেঞ্জ করে মাল্টিপ্লাইড বাই দি ডিসপ্লেসমেন্ট ফর দিস টু পয়েন্টস। তাহলে এইখানটায় mx2 মাইনাস mx1 আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে যাই, এখান থেকে মাইনাস করলে পড়ে থাকে শুধুমাত্র চেঞ্জটা, অর্থাৎ ডেল্টা এমএক্স ডেল্টা ওয়াই মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই। এই জায়গাটায় আমরা সেটা ব্যবহার করব। তাহলে mx1 মাইনাস mx2, ওখানে তো mx2 মাইনাস mx1 পাবো। তাহলে এই লাইনটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা এক্সট্রা মাইনাস সাইন এখানে পড়ে থাকবে, সেটা হচ্ছে ডেল্টা মাইনাস অফ ডেল্টা এমএক্স ডেল্টা ওয়াই মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই। এইটা হচ্ছে এই সাবট্রাকশনটা। বাদ বাকি অংশটা ডেল্টা এক্স, যেটা অ্যাজ ইউজুয়াল আগের লাইনে পড়েছিল iz1। এখান থেকে আমরা এই লাইনটা পাবার পরে
আর একটা ফিগার এঁকে নিতে হবে, যে ফিগারটা আগের মতোই একই রকমের, কিন্তু অ্যাডজাসেন্ট ভলিউমগুলো 1 নম্বর আর 2 নম্বরে যেরকম ওয়াই ডাইরেকশনে বসিয়েছিলাম, এখন এক্স ডাইরেকশনে দুটোকে পরপর বসাবো। তাহলে ফিগারটা কেমন হবে দেখতে? এক্স ডাইরেকশনে যদি বসাই, আমি আঁকতে পারবো কিনা জানি না ঠিকঠাক করে, চেষ্টা করছি। এই ভলিউমগুলোকে, ভলিউম এলিমেন্টগুলোকে আমরা এক্স ডাইরেকশনে পরপর বসাবো, অর্থাৎ এরকম ভাবে বসাবো। তাহলে এরকম হলো, পরে একটু বড় হয়ে গেল, বড় ছোট হয়ে গেল, যাই হোক ভলিউম দুটো ধরে নাও একই রকম, এরকম এক্স ডাইরেকশনে আমরা পরপর বসিয়েছি। এবং এই সেম ক্যালকুলেশন আমরা যদি করি এখানটায়, তাহলে এখানে রেজাল্টগুলো আমরা পেয়ে যাব। অর্থাৎ সার্কুলেশন কারেন্ট এখানে ওয়াই ডাইরেকশনে যাবে, এরকম ভাবে যাবে, এর জন্য সার্কুলেশন কারেন্ট এখানে পাওয়া যাবে, যেটা কিনা এম ওয়াই টু আর এম ওয়াই ওয়ান এরকম ভাবে হবে। তো সিমিলার ক্যালকুলেশন যদি করি, তাহলে যে রিলেশনটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় উপরের রিলেশনের সঙ্গে পার্থক্য আসবে, সেটা হচ্ছে ডেল্টা, এখানে ওয়াই আসবে, এক্স এর জায়গায় ওয়াই আসবে, মাইনাস সাইনের জায়গায় প্লাস সাইন আসবে। তোমরা করে দেখতে পারো এটাকে, ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু জেড ডাইরেকশনে যে কারেন্টটা মাইনাস হবে, এবং সেটাকে আমরা আই জেড ওয়ান আগের মতো আর বলবো না, আই জেড টু বলবো, কারণ অন্য কারেন্ট হতে পারে। এই পরিবর্তন হয়ে এখানটায় মাইনাস সাইনের জায়গায় প্লাস সাইন, এই রিলেশনটা এখানে পাওয়া যাবে। এবার আমরা এইটাকে বললাম 3 নাম্বার ইকুয়েশন, এটাকে বললাম 4 নাম্বার ইকুয়েশন। এই 3 নাম্বার ইকুয়েশন আর 4 নাম্বার ইকুয়েশন যোগ করে দিলাম। 3 আর 4 যোগ করে কি পাবো দেখো, 3 + 4 আমরা করছি, কি পাবো? 3 + 4 করলে এখানে একটা নেগেটিভ সাইন রয়েছে, এই নেগেটিভ সাইনটা খেয়াল করতে হবে। আর ডেল্টা ওয়াই ডেল্টা এক্স আছে, এখানেও তাই আছে, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটাকে কমন নেওয়া যাবে। আর আই জেড ওয়ান আই জেড টু এটাকে যোগ করে আমরা আই জেড লিখতে পারি। তাহলে এফেক্টিভলি হবে ডেল্টা এম ওয়াই ডেল্টা এক্স মাইনাস অফ ডেল্টা এম এক্স ডেল্টা ওয়াই multiplied by delta x delta y equal to iz1 plus iz2। এই সবটাকে মিলিয়ে আমরা বলছি iz, এবং এটার থেকে পাওয়া গেল ডেল্টা এম ওয়াই ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এম এক্স ডেল্টা ওয়াই। এই আই জেড এর তলায় চলে আসছে ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা ওয়াই। তাহলে ইউনিট এরিয়াতে যে কারেন্ট তাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি, এটা কিন্তু বাউন্ড কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা বলে দিচ্ছি জে জেড, এটাকে জে জেড বললাম। এটা ধরে নেওয়া হচ্ছে যে কারেন্ট ডেন্সিটির যে ডেফিনিশন, সেই ডেফিনিশন অনুযায়ী এটা হয়ে গেল জে জেড। তাহলে নেট আপওয়ার্ড কারেন্ট আমরা আই জেড ওয়ান আর আই জেড টু দুটোকে অ্যাড করে আই জেড পেয়ে গেলাম, এবং সেইখান থেকে ইউনিট এরিয়া দিয়ে
যে কারেন্টটা পাস করলো সেটাকে বলা হচ্ছে এফেক্টিভ কারেন্ট ডেন্সিটি ইন দা জেড ডাইরেকশন। এটা বাউন্ড কারেন্ট বলে এটাকে আমরা শুধুমাত্র জে জেড না বলে ম্যাগনেটাইজেশন কারেন্ট বা বাউন্ড কারেন্ট বলে এটাকে বলে দেওয়া হচ্ছে এম জেড। এটা তুমি ধরে নিয়েছো, সুতরাং তুমি বলে দাও সে। এটা তুমি ধরে নিয়েছো এই জিনিসটা। এবার যে ইকুয়েশনটা পেলাম সেই ধরনের সিমিলার ইকুয়েশন আমরা পেতে পারি যদি দুটো এই ধরনের ব্লক কনসিডার করে সেটা জেড ডাইরেকশনে ধরে নিই, এবং একইভাবে ক্যালকুলেশন করলে আমরা আরো দুটো সিমিলার ইকুয়েশন পাবো, যে দুটো সিমিলার ইকুয়েশন হবে এই রকম ডেল্টা এম জেড ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা এম ওয়াই ডেল্টা জেড ইকুয়াল টু জে এম এক্স। এখানে যেরকম যে এম জেড পাওয়া গেল, এক্স ডাইরেকশনেও কারেন্ট পাওয়া সম্ভব এবং ওয়াই ডাইরেকশনেও একটা ইকুয়েশন একই ধরনের পাওয়া যাবে। যেহেতু এটা সিমেট্রিক্যাল ফর্মে রয়েছে তাহলে আরো একটা ইকুয়েশন আমরা সিমিলারলি লিখতে পারি। সাইক্লিক অর্ডারটা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে কাজে লাগালে এই দুটো সিমিলার ইকুয়েশন একইভাবে লেখা যাবে। এবার লাস্ট ইউজ করা হয়েছিল 4 নাম্বার, উপরে ইকুয়েশনটাকে 5, তারপরে ইকুয়েশনটাকে 6, তারপরে ইকুয়েশনটাকে 7 আমরা ধরলাম, এবং এই দুটো ইকুয়েশন 6 আর 7 আমরা ডিরাইভ করিনি, বললাম যে উপরের ইকুয়েশন যেটা পেয়েছি একইভাবে আমরা ব্লক কনসিডার করে করে বিভিন্ন ডাইরেকশনে ব্লক কনসিডার করে আরো দুটো ইকুয়েশন পেতে পারবো। যেরকম জেড ডাইরেকশনে কারেন্ট পাওয়া গেল যে এম জেড কারেন্ট ডেন্সিটি, সেরকম এক্স ডাইরেকশনে কারেন্ট ডেন্সিটি পাওয়া যাবে এবং ওয়াই ডাইরেকশনে কারেন্ট ডেন্সিটি পাওয়া যেতে পারে। তার ইকুয়েশন গুলো হবে 6 আর 7। এবার যদি বলো যে আমি 6 আর 7 ইকুয়েশনটাকে কিরকম ভাবে লিখলাম হঠাৎ করে, তাহলে সেটা সাইক্লিক রুল আমি যেটা বললাম সেটাকে ফলো করলেই হবে। খেয়াল করো এখানে আমি যদি সাইক্লিক রুল দেখি এক্স ওয়াই আর হচ্ছে জেড, এক্স ওয়াই এর পরে জেড, এই তিনটে। এখানে লেখা আছে ওয়াই এর আগে এক্স, এখানে দেখো জেড এর আগে ওয়াই হয়, সেটাই লেখা আছে। এখানে দেখো এক্স এর আগে তো আর কিছু নেই, তাহলে জেড বসে যাবে। তাহলে একইভাবে কিন্তু উপরের ইকুয়েশনটা দেখে দেখে এগুলো সব লিখতে পারবে, প্রত্যেকটাকে লেখা যাবে। তারপরে দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস প্রত্যেকটার মাইনাস রয়েছে। এটা এক্স এর পরে ওয়াই, এক্স এর পরে যেটা দিয়ে ডেরিভেটিভ করা যায় সেটা হচ্ছে ওয়াই। তুমি পরেগুলো খেয়াল করো এখানে যে ওয়াই এর পরে জেড আসছে এখানটায়, ওয়াই এর পরে জেড, এবং তারপরটা খেয়াল করো জেড এর পরে কিছু নেই বলে এক্স চলে আসছে। তাহলে এগুলোও কিন্তু সব লেখা যাচ্ছে। শুধু তাই নয়, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াই আছে এখানটায়, এখানে জেড আছে, এখানেও জেড রয়েছে এখানটায়, আবার এখানে এক্স রয়েছে বলে এখানেও এক্স রয়েছে। আর লেফট সাইডে এক্স আর ওয়াই রয়েছে বলে রাইট সাইডে জেড রয়েছে, এখানটায় শুধুমাত্র জেড রয়েছে। পরের ইকুয়েশন দুটো খেয়াল করো, পরের ইকুয়েশন দুটো আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি। প্রথমটাই ওয়াই আর জেড রয়েছে, রাইট সাইডে এক্স রয়েছে, মানে যেটা নেই সেটা রাইট সাইডে লিখতে হবে। 7 নাম্বার ইকুয়েশনটা খেয়াল করো, এক্স আর জেড ইনভলভ আছে, রাইট সাইডে ওয়াই আছে, মানে থার্ড কোয়ান্টিটিটা বা থার্ড কোঅর্ডিনেটটা রাইট সাইডে লিখতে হবে। তাহলে এরকম ভাবে লেখা যাবে প্রত্যেকটা ইকুয়েশন। আর ব্লক যদি তুমি ধরে নাও তাহলে প্রত্যেকটা ইকুয়েশন ঠিকঠাক ভাবে ডিরাইভও করা যাবে। আমরা তো এখানে ব্লকগুলোকে কোন কোন সাইডে ধরেছি, দুটো ব্লককে
ওয়াই ডাইরেকশনে ধরেছি আর এক্স ডাইরেকশনে ধরেছি। তো এই দুটো ডাইরেকশনেই ধরতে হবে তার তো কোনো মানে নেই, এটা এখানে মোট 6টা ডাইরেকশন এরকম ধরে নেওয়া যায়। তুমি যেরকম এক্স ডাইরেকশনে আর ওয়াই ডাইরেকশনে ধরেছো, তুমি এবার ধরো এক্স ডাইরেকশনে আর জেড ডাইরেকশনে, তারপরের বার ধরো ওয়াই ডাইরেকশনে আর জেড ডাইরেকশনে, এরকম ভাবে ধরে নাও, দুটো করে কনসিডার করো। করলেই এই ধরনের ইকুয়েশন গুলো আমরা পরিষ্কার ডিরাইভ করতে পারবো, আরো দুটো ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারবো। এখন কাজ কি? এখন এই যে 5 নাম্বার ইকুয়েশন আমরা আরেকবার রিপিট করছি, এটাকে আরেকবার লিখে নিচ্ছি, ডেল্টা এম ওয়াই ডেল্টা এক্স। আরেকবার 5 নাম্বার ইকুয়েশনটা যদি লিখে নিই, ডেল্টা এম ওয়াই ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এম এক্স ডেল্টা ওয়াই ইকুয়াল টু জে এম জেড। এটা প্রথমেই ডিরাইভ করা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। 6 নাম্বার ইকুয়েশনকে আমরা থ্রু আউট আই ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব, 7 নাম্বারকে জে ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব, 5 নাম্বার ইকুয়েশনকে কে ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করার পরে তিনটেকে অ্যাড করে দেব। তাহলে কি পাওয়া যাবে? রাইট সাইডটা খেয়াল করো, আই জে এম এক্স প্লাস জে এম ওয়াই প্লাস কে এম জে এম জেড। তাহলে যে তিনটে কম্পোনেন্টই পাওয়া যাচ্ছে, সুতরাং এটাকে ক্যাপিটাল জে রাইট সাইডে লিখতে পারবো। আর লেফট সাইডের এটা দেখো কার্লের ফর্মটায় লেখা আছে, আই ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা কিন্তু কার্ল এম এর এক্স কম্পোনেন্ট, জে ক্যাপের সঙ্গে যেটা রয়েছে সেটা কিন্তু কার্ল এম এর জে কম্পোনেন্ট বা সেকেন্ড কম্পোনেন্টটা, আর থার্ড কম্পোনেন্ট বা কে কম্পোনেন্টটা কার্ল এম এর, সেটা 5 নাম্বার ইকুয়েশনে লেখা আছে। তাহলে এই তিনটেকে এরকম ভাবে যদি কম্বাইন করি ভেক্টরিক্যালি, এখান থেকে তিনটে ইকুয়েশন কম্বাইনের পরে এবং অ্যাডিশনের পরে আমরা পেয়ে যাব কার্ল এম ইকুয়াল টু জে এম, এই ইকুয়েশনটা পেয়ে যাব এই কম্পোনেন্টগুলো অ্যাড করার পরে। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, যেটা থেকে বোঝা যাচ্ছে যে ম্যাগনেটাইজেশনের কার্ল হয় বাউন্ড কারেন্টের সঙ্গে সমান। সুতরাং যদি ইউনিফর্ম ম্যাগনেটাইজেশন হয়, কার্ল টু 0 হয়ে যাবে, কার্ল এমটা 0 হয়ে যাবে, সুতরাং জে এমটা 0 হয়ে যাবে, যেটা আমরা অলরেডি দেখেছিলাম যে ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট ডেনসিটি ক্যান্সেল আউট করছে। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এবার যে জিনিসটা তোমাদের পড়ানো হলো, এটার মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। ম্যাগনেটিক পোল ডেনসিটি। পোল ডেনসিটি আমরা বলেছিলাম যে ইলেকট্রিসিটির সঙ্গে অ্যানালজি টেনে এগুলো লিখবো। সুতরাং ম্যাগনেটিক পোল ডেনসিটি ওই ইলেকট্রোস্ট্যাটিক কেসে আমরা যেগুলো চার্জ ডেনসিটি দিয়ে করেছিলাম, বাউন্ড চার্জ ডেনসিটির যে ফর্মুলা ছিল, রো এর ফর্মুলা ছিল, রোটার থেকে আমরা পেয়েছিলাম রোটা মাইনাস অফ ডাইভারজেন্স অফ পি, এরকম ভাবে লিখেছিলাম। এখানে যেটা করব, রো এম ম্যাগনেটাইজেশন পোল ডেনসিটি ইকুয়াল টু মাইনাস অফ ডাইভারজেন্স অফ ক্যাপিটাল এন, এটা হবে। আর যদি আমরা সিগমা দেখি ইলেকট্রোস্ট্যাটিক কেসে, তাহলে সেক্ষেত্রে পেয়েছিলাম পি ডট এন, এরকম করে। আমরা এখানে সিগমা এম ইকুয়াল টু এম ডট এন করব, এম ডট এন। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে পোল ডেনসিটি।